জাদুর পরীর সোনার বিয়ের লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল সুন্দর এক ফুলের বাগান। সেই গ্রামটার নামই ছিল ফুলপুর। সেই গ্রামে থাকতো এক গরিব পরিবার, মা সোহেলা আর তার দুই মেয়ে লিমি আর তুবা। বাবা ছিল না, মাই সেলাইয়ের কাজ করে মেয়েদের মানুষ করত। একদিন তুবা বলল, আম্মু, আমাদের তো একটা ভালো জামাও নাই। আমি স্কুলে গেলে সবাই হাসে, বলে দেখ দেখ ওর মা দর্জি, সবার জন্য জামা বানায়, আর ওরা কেমন পুরনো ছেঁড়া জামা পরে আসে। আমার খুব কষ্ট হয় মা, স্কুল ড্রেসটাও কত পুরনো হয়ে গেছে। আমার কি কখনো একটা ভালো জামা হবে না? তুমি তো দর্জির কাজ করো, তাহলে আমাদেরকে কেন নতুন জামা বানিয়ে দাও না? মা, আমার খুবই খারাপ লাগে যখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। তখন সোহেলা হাসতে হাসতে বলল, আমার মেয়ের যে মনের মতো এত সুন্দর মন আর কারো নেই। জামা তো একদিন হবেই, আমার মেয়ের জামা অনেক সুন্দর হবে। গ্রামের মানুষজন, তোমাদের ক্লাসের বন্ধু বান্ধব সবাই তাকিয়ে থাকবে মা। সামান্য কারণে মন খারাপ করতে হয় না, আমাদের জীবনটাই যে এমন সংগ্রামের। ওদের মায়ের কথা শুনে ওরা সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পেত। একদিন দুপুরবেলা সোহেলা নদীর পাড়ে কাপড় শুকাতে গিয়েছিল। হঠাৎ সে গাছের নিচে কিছু একটা চকচকে পড়ে থাকতে দেখতে পায়। তখন সে দৌড়ে সেখানে যায় আর দেখে একটা পরী সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে, এটা দেখে তো একটা পরী মনে হচ্ছে। পরী এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কিভাবে? দেখি, পরীর জ্ঞান ফেরাতে হবে। তারপর সে তাড়াতাড়ি পানি নিয়ে এসে পরীর মাথায় ঢালতে লাগলো। কিছুক্ষণ পর পরীর জ্ঞান ফিরল। পরী তখন বলল, আমি পরীরাজ্যের সোনালী পরী। পরীরাজ্য থেকে পৃথিবীতে একটা বিশেষ গাছের খোঁজে এসেছিলাম, কিন্তু পৃথিবীতে এত গরম আমি বুঝতে পারিনি। তখন আমি একজনের কাছে পানি খেতে চাইলাম, আর সে আমার গা ভর্তি গয়না দেখে আমাকে ঘুমের ওষুধ মেশানো পানি খাইয়ে দিল। সেই থেকে আমি এভাবেই পড়ে আছি, আর আমার এই অবস্থা। তুমি না এলে আমি যে কতক্ষণ এভাবে পড়ে থাকতাম কে জানে। দেখো, আমি একটা পরী, কিন্তু আমার কাছে না আছে আমার জাদুর কাঠি, না আছে আমার সোনার গহনা। আহারে পরী, তোমার কষ্টের কথা শুনে তো আমার খুবই খারাপ লাগছে। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে তুমি খাবার খেয়ে একটু শক্তি পাবে। তোমাকে দেখে খুব দুর্বল লাগছে। তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যে তোমায় কিছুই দিতে পারবো না। আমার কাছে যে আমার জাদুর কাঠিও নেই। দুষ্টু লোক আমার জাদুর কাঠি নিয়ে গেছে। এটা নিয়ে তুমি ভেবো না পরি। আমাদের গ্রাম গ্রামের মতো না, এখানে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আমি তোমাকে সাহায্য করব, কে তোমার জাদুর কাঠি চুরি করেছে সেটা খুঁজে বের করতে। সোহেলা পরীকে তার বাড়িতে নিয়ে গেল, পরীর আপ্যায়ন করলো, আর তারপর আশেপাশের সিসি ক্যামেরায় দেখতে লাগলো কে চুরি করেছিল। আর সেটার ভিডিও পেয়ে গেল, যেটা পুলিশের কাছে দেওয়ার পর পুলিশ তাদেরকে ধরে ফেললো। আর শুধু তাই নয়, পরী তার জাদুর কাঠি আর সোনার গহনাও ফেরত পেল। তবে পৃথিবীর কেউই জানতো না যে সে পরী। সবাই ভেবেছিল সে এমনিতেই যেমন খুশি তেমন সাজের জন্য এভাবে সেজেছে। কেউ ওই লোকেদের কথা বিশ্বাস করলো না, কেননা পরীর জাদুর কাঠির জাদু কোনো মন্ত্র ছাড়া কেউ ব্যবহার করতে পারতো না। তাই যারা চোর তারাও ব্যবহার করতে পারলো না। পরী তখন বলতে লাগলো, তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো, সত্যি তুমি অসাধারণ একজন মা। নিজের মেয়েদের কথাও ভাবো, অন্যান্য মানুষদেরকেও তুমি এত ভালোবাসো। তোমার মনে কি চলছে আমি জানি। তুমি তোমার মেয়েদেরকে নতুন কিছু উপহার দিতে চাও। তুমি তো দর্জি, তাই আমি তোমাকে আজকে একটা জাদুর কাপড় উপহার দিচ্ছি। এই কাপড় কখনো শেষ হবে না, আর এই কাপড় দিয়ে যা বানাবে তাই সুন্দর ডিজাইনের হয়ে যাবে। তুমি এখন থেকে তোমার মেয়েদের যত খুশি তত রকম ডিজাইনের ড্রেস বানিয়ে দিতে পারবে। এটা দেখে তো সবাই অনেক খুশি। ওরা মা মেয়েরা ওদের
জীবন নতুন করে শুরু করার স্বপ্ন দেখতে থাকে। তুবা আর লিমিকে ওদের মা সুন্দর সুন্দর দুইটা ড্রেস বানিয়ে দেয়। ওরা সেগুলো পরে স্কুলে যায়। স্কুলের কেউ আর ওদের নিয়ে হাসাহাসি করা তো দূর, কোনো কটু কথা বলারও সাহস পায় না, কেননা ওদের মা সেই জাদুর কাপড় দিয়ে ডিজাইনার সব লেহেঙ্গা বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে থাকে। আর এতে তারা বেশ ভালো টাকা আয় করে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তুবা আর ওর বোন দুইজনে অনেক বড় হয়ে যায়। ওদের বিয়ের সময় চলে আসে। তখন লিমির জন্য পাশের রাজ্যের এক রাজকুমারের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসে। আর তোবার জন্য আসে গ্রামেরই একটা সাধারণ কৃষকের ছেলের সঙ্গে। লিমি খুশি খুশি রাজকুমারকে বিয়ে করে নেয়। তোবা সাধারণ একটা কৃষকের ছেলেকে বিয়ে করবে কিনা তা নিয়ে তার মা খুবই চিন্তায় ছিল। তখন তুবা বলে, মা, তুমি চিন্তা করছো কেন? রাজকুমারকে বিয়ে করলেই যে আমি খুশি হব তা তো নাও হতে পারে। কৃষকের ছেলে পরিশ্রমী, সে আমাকে সব সময় ভালো রাখার চেষ্টা করবে। আমি এই কৃষকের ছেলেকে বিয়ে করতেও রাজি আছি। আমি তার সঙ্গে হাতে হাতে কাজ করব, তার পাশে থাকবো, আমরা অনেক সুখে থাকবো। মা, আমি আমার বোন লিমির জন্য খুশি যে ওর রাজ পরিবারে বিয়ে হয়েছে, কিন্তু তাই বলে যে আমাকেও রাজকুমারকে বিয়ে করতে হবে তা তো নয়। তখন তুবার সঙ্গে সেই কৃষকের ছেলের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন ওদের মা তুবার জন্য এবং লিমির জন্য জাদুর লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু লিমি মনে মনে হাসছিল, কেননা ওর রাজ পরিবারে বিয়ে হয়েছে আর ও জানতো তুবা এই আনন্দ কখনোই করতে পারবে না। কিন্তু যখন বিয়ের সময় শুরু হলো, তুবা অবাক হয়ে গেল, কেননা ও যে কৃষক বাড়িতে বিয়ে করার জন্য প্রস্তাব পেয়েছিল সে বাড়ি একদম পাল্টে গেছে। বাড়িটা সোনার প্রাসাদ হয়ে গেছে। আর তুবার জন্য সেই কৃষকের ছেলে নিয়ে এসেছে সোনার লেহেঙ্গা। তখন কৃষকের ছেলে হাসতে হাসতে বলল, তুমি অনেক ভালো মেয়ে তুবা। আমি তো পরিরাজ্যের রাজকুমার, শুধু তোমার মন পরীক্ষা করার জন্য কৃষকের ছেলে সেজেছিলাম। আর তুমি একটা সামান্য কৃষকের ছেলের বিয়ের প্রস্তাবেও রাজি হয়ে গেছো। এতে বোঝা যায় তোমার মন কত পরিষ্কার। চলো, আজ থেকে তোমার জায়গা আমার সাথে আমাদের পরিরাজ্যে। তুবা তখন অনেক খুশি হয়, সাথে তুবার মাও। আর লিমিও ওর ভুল বুঝতে পারে যে আপাত দৃষ্টিতে কাউকে অসুখী মনে হলেও তার অন্তরালে জীবনে অনেক সুখ শান্তি থাকতেও পারে। এরপর লিমিও তুবার কাছে ক্ষমা চেয়ে নেয়। ওরা দুই বোন দুই পরিবারে খুশিতে খুশিতে জীবন কাটাতে থাকে।